শেখ হাসিনা নরেন্দ্র মোদী ভার্চুয়াল বৈঠক আজ উদ্বোধন করবেন উন্নয়ন প্রকল্প। ৫৫ বছর পর চলবে চিলাহাটি হলদিবাড়ি ট্রেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ, স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল। অসাম্প্রদায়িক দেশ করার আহ্বান প্রধানমন্ত্রীর। সকলে এক হয়ে মুক্তিযুদ্ধে একই সাথে রক্ত ঢেলে দিয়ে এদের স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে আপোষহীন সরকার, বলছে আওয়ামী লীগ। বিজয়ের ৪৯ বছরেও মানুষের মুক্তি মেলেনি, দাবি বিএনপির। সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে ঈর্ষণীয় অবস্থানে বাংলাদেশের অর্থনীতি। প্রতিবেশীদের থেকে এগিয়ে নানা সূচকে পাকিস্তানের চেয়ে কয়েক গুণ। নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রীবাহী ট্রলার ডুবিতে এখনো নিখোঁজ ৮। উদ্ধারে নৌ পুলিশ, কোস্টগার্ডের যৌথ অভিযান। নিহতদের বাড়িতে শোকের মাতম। মডার্নার করোনা ভ্যাকসিন নিরাপদ ও ৯৪% কার্যকর। যুক্তরাষ্ট্রের অনুমোদনের অপেক্ষায়। দেশে একদিনে কমেছে প্রাণহানি। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। দর্শক সবাইকে স্বাগত। নিউজ 24 রাতের সংবাদের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো সংবাদে। আজ ভার্চুয়াল বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৫৫ বছরের নীরবতা ভেঙে নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত রুটে পুনরায় ট্রেন চালুর উদ্বোধন করবেন দুই প্রধানমন্ত্রী। আলোচনার টেবিলে উঠবে ৬টি অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ, রোহিঙ্গা সংকট, কোভিড-১৯ মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা সহ আরও বেশ কিছু বিষয়। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি সমকালীন আঞ্চলিক রাজনীতিতে দুই প্রধানমন্ত্রীর এই বৈঠকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে কূটনৈতিক মহল। আরও জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ১৯৬৫ সালে পাক ভারত যুদ্ধের সময় নিরাপত্তা রক্ষার স্বার্থে বন্ধ করা হয় চিলাহাটি হলদিবাড়ি রুটে রেল যোগাযোগ। ৫ দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত এই ১০ কিলোমিটার রেলপথটির উপর আবারও চলবে ট্রেন। গেল বছর ৮০ কোটি টাকা ব্যয়ে রেলপথ সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রকল্প হাতে নেয় সরকার। বৃহস্পতিবার এই রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে ঢাকা। প্রথম দিকে শুধু পণ্যবাহী ট্রেন চললেও ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে চলবে যাত্রীবাহী ট্রেনও। রেলপথ চালুর পাশাপাশি দুই প্রধানমন্ত্রীর ভার্চুয়াল আলোচনায় উঠছে সীমান্ত হত্যা, নদীর পানি বন্টন, রোহিঙ্গা সংকট, কোভিড-১৯ প্রসঙ্গ ছাড়াও আরও বেশ কিছু বিষয়। আমাদের এই যে রেলওয়ে হলদিয়াবাড়ি ৫৫ বছর পরে এইটারও চালু হবে। যতগুলো বড় বড় ইস্যু আমাদের, পানির সমস্যা, আমাদের এই সীমান্তের যে নিশ্চয়তা, এসবই আমরা সেখানে তুলে ধরব। ইন্দো প্যাসিফিক অঞ্চল ঘিরে চীন যুক্তরাষ্ট্রের আধিপত্য কিংবা বাংলাদেশকে অংশীদার করার চেষ্টা, ভূ আঞ্চলিক রাজনৈতিক প্রেক্ষাপটে দুই প্রধানমন্ত্রীর এই বৈঠককে গুরুত্বের সাথে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। আমি মনে করব যে যেহেতু জুন পর্যায়ের আলোচনা, আর সেটা খুব দীর্ঘ সময় হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখি না, কাজে এই অল্প সময়ের মধ্যেই তারা সম্পর্ক ঝালাই করা, যেসব প্রকল্প বা যেসব সহযোগিতা যাগুলি আছে সেগুলোর একটা মূল্যায়ন তারা করে দেখবেন যে কতটা অগ্রগতি হচ্ছে, কেমন অগ্রগতি হচ্ছে, এবং নতুন দুই একটা উদ্যোগ যেটা চিলাহাটি হলদিবাড়ি রেললাইন প্রকল্প। ভারতের সাথে অব্যাহত সুসম্পর্ক বজায় রাখতে দুই প্রধানমন্ত্রীর সম্ভাব্য ১.৫ ঘণ্টার এই আয়োজনকে নিয়মিত কর্মকাণ্ডের অংশ হিসেবেও বিবেচনা করছেন কোনো বিশ্লেষক। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। মহান বিজয় দিবসে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সর্বস্তরের জনগণ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিজয়ের 49তম বার্ষিকীতে প্রত্যয় জানানো হয় ৭১-এর পরাজিত শক্তির যে অনুসারীরা আজও বাংলাদেশে উগ্রবাদের বিষ ছড়াচ্ছে তাদের শেকড় থেকে উপড়ে ফেলার। বিস্তারিত জানাচ্ছেন মারুফা রহমান, ক্যামেরা ছিলেন শেখ মিন্টু। বিহ্বলের করুণ সুরে সূর্যোদয়ের সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে বিজয় দিবসের শুরু। ভোর ৬টা ৩৪ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন সামরিক সচিব মেজর জেনারেল এস.এম. শামীমুজ্জামান ও সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী। কোভিড-১৯ মহামারী পরিস্থিতির কারণে এবছর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের সামরিক সচিবরা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মুক্তিযোদ্ধা, শহীদদের সন্তান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে স্মরণ করেন ৭১-এর শহীদদের। তারপরই শহীদ বেদিতে ফুল দিতে আসেন রাজনৈতিক দলগুলো। সকাল ৯:১টার দিকে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমাদের যে শপথ, আমাদের যে আদর্শ, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ, এই প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। এরপর বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রকে উদ্ধার করবার জন্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য আমরা আজকে অবশ্যই এই দেশের মানুষকে মুক্ত করবার জন্য আমাদের সংগ্রাম আমাদের অক্ষুণ্ণ রাখবো, অব্যাহত রাখবো। বেলা বাড়ার সাথে সাথেই স্মৃতিসৌধে ভিড় বাড়তে থাকে বিভিন্ন পেশাজীবী আর সামাজিক সংগঠনের মানুষের। বিজয়ের ৪৯ বছর পূর্তিতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন শেষে যার যার দল মতের কথা বলেছেন রাজনীতিবিদরা। আর মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষেরা বলেছেন সবকিছুর ঊর্ধ্বে মুক্তিযুদ্ধের চেতনা, সবার সম অধিকার আর সম্প্রীতির বাংলাদেশই পারে বিজয়ের আনন্দ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে। মারুফা রহমান, নিউজ 24, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। মুক্তিযুদ্ধের চেতনা চিরভাস্বর বাঙালির হৃদয়ে মন মননে। বিজয় দিবসে যে আলোকবর্তিতা নতুন প্রজন্মের হাতে তুলে দিলেন প্রবীণরা। সাম্প্রদায়িকতা যখন আবারও শক্তিশালী হওয়ার চেষ্টায় রত, অদৃশ্য পায়তারার প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে দেশের স্বাভাবিক উন্নয়নের পথকে, তখন নতুন প্রজন্মকে সদা জাগ্রত থেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আরও শক্তিশালী করার কথা বলছেন তারা। বলছেন মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কথা। সজল দাসের রিপোর্ট। কুয়াশার বুক চিরে একখণ্ড লাল সবুজের পতাকা, এ এক অবিস্মরণীয় অর্জন। পৃথিবীর বুকে নতুন দেশের আবির্ভাব, নাম বাংলাদেশ। পেরিয়েছে ৪৯ বছর, কিন্তু এখনো থেমে নেই ষড়যন্ত্র। রাজাকার আলবদর, নব্য রাজাকার আলবদরদের কোনো ঠিকানা হবে না। যুদ্ধবাদীদের লিস্ট হোক, লিস্ট করে তাদের বিচারতা আনা হোক। দেশকে এগিয়ে নেওয়ার দায়িত্ব নতুন প্রজন্মের হাতেই দিচ্ছেন প্রবীণরা। বলছেন সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে বারবার, কিন্তু অদম্য শক্তিতে প্রতিরোধ গড়েছে মুক্তিকামী মানুষ। মুক্তিযুদ্ধের চেতনাকে বুলণ্ডিত করতে চায়, তাদেরকে প্রতিহত করার শপথ গ্রহণ করার জন্য আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এদেশের মানুষ ধর্মবিরোধী, ধর্মান্ধ নয়। জাতি যেভাবে এগিয়ে যাচ্ছে সেভাবেই এগিয়ে যাবে। আমাদের যেটা দরকার, যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করা। শত বাধা পেরিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নিতে সদা জাগ্রত তরুণ প্রজন্ম। ধর্মের হানাহানি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, এসব থেকে মুক্তি চাই। যে কষ্ট করে আমাদের স্বাধীনতাটা অর্জন হয়েছে, আমরা যেন সেই মর্যাদাটুকু রাখতে পারি। একসাথে কাজ করলে হয়তোবা আমরা দেশটাকে খুব বেশি সুন্দর না করলে একটু সুন্দর তো করতে পারবো। বিজয় দিবসের এই দিনে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন ছোট বড় সবাই। স্বাধীনতার পর বাংলাদেশ এগিয়েছে অনেকটা পথ, কিন্তু যেতে হবে আরো অনেক দূর। মহান বিজয় দিবসে শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন সর্বস্তরের মানুষ। সজল দাস, নিউজ 24, সাভার। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কিছু ইসলামী সংগঠনের তোলা বিতর্কের প্রেক্ষিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সহনশীল থাকার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, কারোর কথায় কান না দিয়ে নিজের কাজ করতে। অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের সবার সমান অধিকার বলেও মনে করিয়ে দেন সরকার প্রধান। আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত শাহলি জয় রিপোর্টে।
মহান বিজয় দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ গণভবন থেকে। এতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় সভাপতির বক্তব্যে উঠে আসে বৈশ্বিক মহামারী করোনা প্রসঙ্গ। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময় মতো করোনা ভাইরাসের ভ্যাকসিন চলে আসবে দেশে। করোনা ভাইরাসে দেশে এবং বিদেশেও সবার আমি প্রতি সমবেদনা জানাই, আপনার মাগফিরাত কামনা করি। জাতির জনকের ভাস্কর্য ইস্যু উঠে আসে সরকার প্রধানের বক্তৃতায়। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা ওঠার চেষ্টা হয়েছে। আমি আপনাদেরকে এটুকু বলবো যে সবাইকে যে কোনো পরিস্থিতি সহনশীলতার সাথেই মোকাবেলা করতে হয়, সেটাই করতে হবে। আর কে কি বললো না বললো সেগুলি শোনার থেকে আমরা কতটুকু দেশের জন্য করতে পারলাম সেটি আমাদের চিন্তায় থাকবে। তাহলে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, সঠিক কাজ করতে পারবো, এবং সেইভাবে আমরা করে যাচ্ছি। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সব ধর্মের মানুষেরই সমান অবদান আছে। এই মাটিতে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্ম, অর্থাৎ আমরা এখন মুসলমান সংখ্যাগরিষ্ঠ আছি বলে অন্য ধর্মাবলম্বী যারা তাদেরকে অবহেলা চোখে দেখবো তা নয়। কারণ মনে রাখতে হবে সকলে এক হয়ে মুক্তিযুদ্ধে একই সাথে রক্ত ঢেলে দিয়ে এদেশ স্বাধীন করেছে। কাজে এদেশের মাটিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিয়েই বাস করবে, যার যার ধর্ম পালনের স্বাধীনতা সকলেরই থাকবে, এবং সেই চেতনায় আমরা বিশ্বাস করি এবং ইসলাম আমাদের সেই শিক্ষাই দিয়ে থাকে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ চলবে মাথা উঁচু করে। চেতনা দিয়ে যারা যুদ্ধ, শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এবার এক নজরে দেখে নেব মহান বিজয় দিবসকে ঘিরে কয়েকটি স্থানের আলোকসজ্জা। দর্শক, প্রতিবেদনটি আমাদের হাতে আসার সঙ্গে সঙ্গে আমরা দেখে নিব, যাচ্ছি পরবর্তী সংবাদে। স্বাধীনতার 49 বছরে সবচেয়ে বড় বিজয় এসেছে অর্থনীতিতে। হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ছুরি এখন আইডল হয়ে উঠেছে বিশ্ব নেতাদের কাছে। কৃষি, রেকর্ড রিজার্ভ, রেমিটেন্স, রপ্তানি সহ বিভিন্ন সূচকে বাংলাদেশ এখন এগিয়ে পার্শ্ববর্তী দেশগুলো থেকে। ছোট্ট এই দেশটিকে অনুসরণ করছে বিশ্বের বহু দেশ। অনুন্নত দেশ থেকে উন্নয়নশীলতার সিঁড়ি বেয়ে বাংলাদেশ পা রেখেছে মধ্যম আয়ের দেশের কাতারে। কিভাবে এসেছে অর্থনৈতিক এই উন্নয়ন, উত্তর খোঁজার চেষ্টা করছেন সুলতান আহমেদ। 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতার সূর্য ওঠে বাংলার আকাশে। 9 মাসের সশস্ত্র যুদ্ধ শেষে বিধ্বস্ত দেশটির সামনে তখন 7.5 কোটি মানুষকে খেয়ে পড়ে বাঁচিয়ে রাখার নতুন যুদ্ধ। চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে, কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। জাতির পিতার সেই প্রত্যয়ের সাথে খেটে খাওয়া মানুষের শ্রম আর ঘামে এগিয়ে চলা বাংলাদেশ এখন অর্থনৈতিক মুক্তির উদাহরণ। যে দেশ নিজের অর্থায়নে তৈরি করছে পদ্মা সেতু। বাংলার বুকে আজও সূর্য ওঠে, তবে তা সমৃদ্ধশালী মধ্যম আয়ের এক দেশে। কৃষিতে বাংলাদেশ দেখিয়ে যাচ্ছে নতুন নতুন বিস্ময়। সবজি উৎপাদনে গোটা বিশ্বে এখন তৃতীয় সোনার বাংলা। চাল ও মাছ উৎপাদনে উঠে এসেছে চতুর্থ অবস্থানে। গেল অর্থবছরে রপ্তানি হয়েছে $34 বিলিয়ন। করোনার মধ্যেও বাংলাদেশের রিজার্ভ ছাড়িয়েছে $42 বিলিয়ন। জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 5.24%। মাথাপিছু আয় দাঁড়িয়েছে $2064। 1972 সালে আমাদের মাথাপিছু আয় ছিল মাত্র $93, যেটা আজকে $2000-এরও উপরে। এটা কল্পনাও করা যায় না, এবং গত 10 বছরে এটা 3 গুণেরও বেশি বেড়েছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন মন্তব্য করেছেন, ভারতের চেয়েও অগ্রগতি হয়েছে বাংলাদেশের অর্থনীতির। বিশেষজ্ঞরা বলছেন, অবিস্মরণীয় এই অগ্রযাত্রা ধরে রাখতে সবাইকে কাজ করতে হবে। উন্নত দেশের অর্থনীতি সংকুচিত হয়েছে, কিন্তু আমাদের এই বছরই 19-20 সালে যখন করোনা জুন পর্যন্ত, সেখানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী 4.5% প্রবৃদ্ধি আমাদের হয়েছে। এই দুই বিশেষজ্ঞের মতে চ্যালেঞ্জের জায়গা কর্মসংস্থান তৈরি। এছাড়া অর্থ পাচার রোধ ও ধনী গরিবের বৈষম্য কমিয়ে আনতে পারলে অগ্রযাত্রা দীর্ঘস্থায়ী হবে। এই স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজ গুলোকে আমাদের আরো প্রণোদনা দিয়ে, আরো সহজ করে দিয়ে কাজগুলো করাতে হবে। আর বৈষম্য যদি বাড়তে থাকে তাহলে অর্থনীতি টেকসই হবে না।
সুতরাং যারা 11% অতি দরিদ্র আর নতুন করে যারা দরিদ্র হয়েছে তাদের দিকেই এখন বেশি আমাদের নজর দিতে হবে, যাতে 49 বছরের অর্জিত অভিজ্ঞতা দিয়ে সামনের চ্যালেঞ্জগুলো ঠিকই মোকাবেলা করবে বাংলাদেশ, সেই প্রত্যাশা দেশের 17 কোটি মানুষের। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। দর্শক, খবরের এই পর্যায়ে এক নজরে দেখে নিব মহান বিজয় দিবসকে ঘিরে কয়েকটি স্থানের আলোকসজ্জা। অর্থনীতি, রাজনীতি, শিক্ষা, মানবাধিকার, সন্ত্রাসবাদ মোকাবেলা সহ মানব উন্নয়ন সূচকের প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানকে পেছনে ফেলে বহু দূর এগিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এমন অর্জনে যখন বিস্মিত বিশ্ব, তখন পাকিস্তানকে বলা হচ্ছে ব্যর্থ রাষ্ট্র। এমন বাস্তবতায় খোদ প্রধানমন্ত্রী ইমরান খান সহ দেশটির অর্থনীতিবিদ, উন্নয়নবিদরাই বাংলাদেশকে অনুসরণের পরামর্শ দিচ্ছেন। এখন বিশ্বের বুকে বাংলাদেশের এগিয়ে যাওয়ার সেই চিত্র তুলে ধরেছেন লক্ষ্মীনা জেসমিন শোভা। একাত্তরের মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশকে টেস্ট কেস হিসেবে দেখছিল পুরো বিশ্ব। তাদের ধারণা ছিল যুদ্ধবিধ্বস্ত এমন একটি দেশ কখনোই স্বাবলম্বী হতে পারবে না। এমন শঙ্কা আর চ্যালেঞ্জ দুটোকে পাশাপাশি নিয়েই যাত্রা শুরু করে বাংলাদেশ। যাত্রার শুরুতে অর্থনীতির প্রতিটি সূচকেই এগিয়েছিল পাকিস্তান, আর আজ স্বাধীনতার 49 বছরে চিত্রটা ঠিক তার বিপরীত। সব দিক দিয়েই পাকিস্তান থেকে এগিয়ে বাংলাদেশ। গেল অর্থবছরে বাংলাদেশের রপ্তানি হয়েছে $34 বিলিয়ন, যেখানে পাকিস্তানের মাত্র $22 বিলিয়ন। করোনার মধ্যেও বাংলাদেশের রিজার্ভ দাঁড়িয়েছে $41 বিলিয়ন, আর পাকিস্তানের তার অর্ধেক $19 বিলিয়ন। করোনার বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 5.24%, যেখানে পাকিস্তানের 0.4%। সম্প্রতি মাথাপিছু জিডিপিতে ভারতকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশের স্বাস্থ্যগত, পরিবেশগত, আয়ের বিচারে সব দিকেই কিন্তু আমরা এগিয়েছি। ক্ষুধা, দারিদ্র, নিপীড়িত একটা দেশ সেখান থেকে একটা উদ্বৃত্তের দেশে পরিণত করা চারটিখানি কথা নয়, এর পেছনে কাজ করছে সেই ফাইটিং স্পিরিট। এমন সাফল্যে পাকিস্তানের অর্থনীতিবিদ, উন্নয়নবিদরা তাদের দেশের সরকারকে বলছেন বাংলাদেশকে অনুসরণ করতে। বাংলাদেশ কি এক্সপোর্ট हमारे बराबर थी 5 साल पहले। এমনকি বাংলাদেশকে দেখে ঈর্ষান্বিত খোদ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। हर चीज में आगे निकल चुका है बांग्लादेश। গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2020 অনুযায়ী দক্ষিণ এশিয়ার 7টি দেশের মধ্যে আফগানিস্তানের পরই সবচেয়ে ঝুঁকিতে পাকিস্তান, আর সবচেয়ে কম ঝুঁকি ভুটানের পর বাংলাদেশেই। এভাবে উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সাক্ষ্য রেখে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে লাল সবুজের পতাকা। লক্ষ্মীনা জেসমিন শোভা, নিউজ 24, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য ঘোষিত মুজিব বর্ষের সময় আগামী বছরের 16 ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ বিষয়ে গেল সোমবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। বলা হয়, কোভিড-19 বৈশ্বিক মহামারীর কারণে মুজিব বর্ষের জন্য নেওয়া কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে যথাযথভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। এই কারণে সরকার মুজিব বর্ষের সময় আরও 9 মাস বাড়িয়েছে। এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের জন্য একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমা মোজাম্মেল হককে আহ্বায়ক করে 9 জন মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়েও 14 ডিসেম্বর পৃথক গ্যাজেট জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আল্লামা আহমদ শফিপন্থী আলেম ওলামারা দাবি করেছেন আহমেদ শফির স্বাভাবিক মৃত্যু হয়নি, পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। এজন্য বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন তারা। বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক আলোচনা মতবিনিময়ে এসব অভিযোগ করেন মাওলানা আনাস মাদানির অনুসারীরা। তারা আরো বলেন, 2013 সালের 13 মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সংগঠিত পুরো ঘটনার দায়ভার হেফাজতে ইসলামের সেই সময়ে বর্তমান মহাসচিব ও বর্তমান আমির হাফেজ জুনায়েদ বাবুনগরীর উপর চাপিয়েছেন সংগঠনটির সদ্য সাবেক নেতারা। শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফিক রহমতুল্লাহি আলাইহির এই শাহাদতের মৃত্যু এটা স্বাভাবিক মৃত্যু ছিল না। এই অস্বাভাবিক মৃত্যুর বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প এলাকা আইন শৃঙ্খলা রক্ষা, ব্যবস্থাপনা ও প্রত্যাবাসন সহ বিভিন্ন কার্যক্রম সমন্বয়ে জাতীয় কমিটি করেছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আহ্বায়ক করে রোহিঙ্গাদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা সম্পর্কিত 17 সদস্যের এই কমিটি গঠন করে গ্যাজেট জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে রোহিঙ্গা ক্যাম্প এলাকা আইন শৃঙ্খলা রক্ষা, ব্যবস্থাপনা, প্রত্যাবাসন সহ সকল কার্যক্রমের সমন্বয় সাধন করতে বলা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে, বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে সহযোগিতার জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। কক্সবাজার সাগর তটের লাবণী পয়েন্টে নির্মিত বঙ্গবন্ধু বালু ভাস্কর্যের উদ্বোধন করা হয়েছে। বিজয় দিবস ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুটি ভাস্কর্য এখানে তৈরি করা হয়েছে, একটি বঙ্গবন্ধুর ফ্রি স্ট্যান্ডিং ভাস্কর্য, অপরটি রিলিফ ভাস্কর্য। জেলা প্রশাসনের পরিকল্পনায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে সার্বিক সহযোগিতা করেছে ব্র্যান্ডিং কক্সবাজার নামের একটি প্রতিষ্ঠান। মঙ্গলবার রাতে অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার গোপীবাগের বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন জানিয়েছেন, রাত আনুমানিক 3টার দিকে ইট পার্কেল ছুঁড়ে তাদের বাড়ির জানালার কাজ ভেঙে ফেলা হয়। বাসার সামনে টাঙানো তার বাবার পোস্টার ফেস্টুনগুলো ছিঁড়ে ফেলে হামলাকারীরা। বাড়িতে তখন লোকজন না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কে বা কারা হামলা চালিয়েছে এই বিষয়ে এখনো পর্যন্ত তেমন কিছু জানতে পারেননি তিনি। বিষয়টি জানিয়ে বুধবার সকালে মতিঝিল থানায় জিডি করেন তিনি। নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রী সহ ট্রলার ডুবির ঘটনায় 7 শিশু সহ এখনো নিখোঁজ 8 জন। ট্রলার ডুবিতে কনে সহ মারা গেছেন 7 জন। এখনো উদ্ধার অভিযান চলছে বলে জানায় নৌ পুলিশ ও হাতিয়ার প্রশাসন। আকবর হোসেন সোহাগের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নতুন জীবনের স্বপ্ন নিয়ে ফরিদ ও তাসলিমার বরযাত্রীবাহী ট্রলার হাতিয়ার নলচিরা ঘাট থেকে উত্তাল মেঘনা পাড়ি দিতে চেয়েছিল ভোলার ঢালচরে, কিন্তু মঙ্গলবার এই যাত্রায় গন্তব্যে পৌঁছা হলো না কনে তাসলিমার। মাঝপথেই ঘটে মর্মান্তিকভাবে ট্রলার ডুবি, সেই সাথে ডুবে যায় ফরিদ তাসলিমার স্বপ্ন। ওই আমার মেয়ে কত সুন্দর গো, ওই আমার মেয়ের মুখের কাটিনি কত সুন্দর গো, সকাল হারাই দিয়েছি। 55 থেকে 60 জন যাত্রী বোঝাই ট্রলার ডুবে যাওয়ায় মঙ্গলবারে উদ্ধার করা হয় 7 জনের মরদেহ। 7 শিশু সহ এখনো নিখোঁজ 8 জন। উদ্ধার কাজ অব্যাহত থাকবে বলে জানায় নৌ পুলিশ ও স্থানীয় প্রশাসন। আমাদের নৌ পুলিশ, কোস্টগার্ড, আমরা একসাথে নদীতে যারা নিখোঁজ রয়েছেন গতকালের দুর্ঘটনায় এদেরকে উদ্ধারের তৎপরতায় আমরা এখানে ব্যস্ত, নদীতে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রাপ্ত তথ্য অনুসারে এ পর্যন্ত আমাদের 8 জন নিখোঁজ রয়েছেন, সবগুলো হচ্ছে মহিলা এবং শিশু। এই ঘটনায় এখন পর্যন্ত 44 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে করোনা পরিস্থিতির খবর। দেশে করোনা ভাইরাসে একদিনে আরো 27 জনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত মোট প্রাণহানি 7156 জন। 24 ঘন্টা নমুনা পরীক্ষা হয়েছে 17,025টি, এর মধ্যে শনাক্ত হয়েছে 1632 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 4,95,841 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,622 জন। এ পর্যন্ত মোট সুস্থ
4,29,351 জন। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন করোনা ভাইরাসটি কোনো বড় ধরনের উদ্বেগের বিষয় নয় বলে দাবি করেছেন দেশটির ভাইরাস বিশেষজ্ঞরা। তবে সংক্রমণ বেড়ে যাওয়া কঠোর লকডাউন জারি করেছে জার্মানি, আর জাতীয় লকডাউনকে রাত্রিকালীন কারফিউয়ে প্রতিস্থাপন করেছে ফ্রান্স। গেল 24 ঘন্টায় বিশ্বজুড়ে নতুন করে 5,87,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। একদিনে মৃত্যু হয়েছে 12,635 জনের। এই নিয়ে বিশ্বের মোট সংক্রমণের সংখ্যা ছাড়ালো 7,42,00,000 আর মোট প্রাণহানি গড়ালো 16,50,000-এ। অবশেষে যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়ার পথে এগিয়ে যাচ্ছে করোনার দ্বিতীয় ভ্যাকসিন। মার্কিন জৈব প্রযুক্তি কোম্পানি মডার্নার টিকা নিরাপদ এবং 94% কার্যকর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ নিয়ন্ত্রণ সংস্থা। এদিকে চলতি বছরের শেষের মধ্যেই গণ টিকাদান কর্মসূচির শুরুর পরিকল্পনা করছে জার্মানি। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ফাইজারের পর এবার মডার্নার করোনা টিকা নিয়েও ইতিবাচক মন্তব্য করল মার্কিন খাদ্য ও ঔষধ প্রশাসন FDA। সুনির্দিষ্ট উদ্বেগের কিছুই পাওয়া যায়নি নিরাপদ এ কার্যকর টিকায়, মঙ্গলবার এমনটাই জানিয়েছে সংস্থাটি। ফলে জরুরি ব্যবহারে টিকাটির অনুমোদন পাওয়ার পথ সুগম হল। ফাইজারের টিকার মতো অত্যাধিক শীতল ব্যবস্থায় টিকাটি সংরক্ষণের প্রয়োজন নেই বলেই তথ্য দিয়েছেন গবেষকরা, যা মডার্নার ভ্যাকসিনের অন্যতম সুবিধা। বড়দিনের আগেই ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে অনুমোদন পাবে একটি করোনা ভ্যাকসিন, এমনটাই প্রত্যাশা করছে জার্মানি। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্প্যান জানান, চলতি বছর শেষের আগেই শুরু হতে পারে গণটিকাদান কর্মসূচি। এখন পর্যন্ত আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী 23 ডিসেম্বরের মধ্যেই একটি করোনা টিকার অনুমোদন পাওয়া যেতে পারে, যা পুরো ইউরোপীয় ইউনিয়নের জন্যই আনন্দের সংবাদ। এরই মধ্যে ব্রিটেনের অ্যাস্ট্রাজেনেকা ও রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিন গ্রহণের জন্য বেশ কয়েকটি চুক্তি করেছে আর্জেন্টিনা। টিকা সরবরাহের জন্য আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের ফাইজারের সাথেও। তবে সেই আলোচনায় অপ্রত্যাশিত কিছু পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন আর্জেন্টাইন স্বাস্থ্যমন্ত্রী গিনেস গঞ্জালেস। এদিকে মঙ্গলবার করোনা ভ্যাকসিন তৈরিতে অংশগ্রহণকারী তৃতীয় স্প্যানিশ সংস্থা হিসেবে আত্মপ্রকাশ করেছে ওষুধ কোম্পানি রেইক জোফ্রে। মার্কিন মেডিকেল ডিভাইস কোম্পানি জনসন অ্যান্ড জনসনের সাথে জোট বেঁধে একটি করোনা টিকা উৎপাদনের সিদ্ধান্তে একমত হয়েছে তারা। নিবিড় আমিন, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ব্যবসায় প্রতিযোগিতায় উন্নতি ও আন্তঃআঞ্চলিক বাণিজ্য প্রসারের জ্ঞানভিত্তিক কাজে বাংলাদেশকে $5 লাখ অনুদান সহায়তা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক ADB। সম্প্রতি অনুদান অনুমোদন করা হয়েছে বলে বুধবার ADBর ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তনে কৌশলগত বিষয়গুলোর জ্ঞানভিত্তিক সমাধানে 2018 সালে ADB $20 লাখ অনুদান অনুমোদন করেছিল। $5 লাখ সেই সহায়তার অতিরিক্ত হিসেবে দেয়া হবে। জার্মান আওয়ামী লীগের আয়োজনে বহির্বিশ্বের 50টি দেশ ভার্চুয়ালি একসাথে মহান বিজয় দিবস উদযাপন করেছে। জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গোলাম দস্তগীর গাজী। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা কামাল আহমেদ মজুমদার ও সাতক্ষীরা 2 আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানের বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বাংলাদেশের পাশাপাশি যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন করেছে ভারত। বুধবার বাংলাদেশের 50তম বিজয় দিবসটি বিশেষভাবে স্মরণ করে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা কলকাতা ফোর্ট উইলিয়াম। এখান থেকে 71-এ ঢাকার দিকে গিয়েছিল সেনা মুক্তিযোদ্ধাদের যুদ্ধের রসদ। তাই দিবসটি উপলক্ষে বুধবার সকালে ফোর্ট উইলিয়ামে ইস্ট গেটে অবস্থিত বিজয় স্মারক শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারতীয় সেনাবাহিনীর 3 বিভাগ, মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সেনাবাহিনী। দিবসটি উপলক্ষে ভারতীয় সেনাবাহিনী অভ্যর্থনায় সোমবার কলকাতায় আসেন 59 জন বাংলাদেশি, যার নেতৃত্বে আছেন সংসদ সদস্য মোহাম্মদ আলী আশরাফ। 59 জনের এই টিমে রয়েছেন 13 জন মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর 6 কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরা। আসুন সবাই বিজয়ের উল্লাসে মেতে উঠি, দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করি। এই প্রতিপাদ্যকে নিয়ে বিজয় দিবস উপলক্ষে সৌদি আরবে
অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। বুধবার সৌদি আরব প্রবাসী সেবা কেন্দ্র ইডিসি রিয়াদ প্রধান কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এবারে নিউজ 24 স্পোর্টস। বঙ্গবন্ধু টি-20 কাপের উদ্দেশ্য সফল। ঘরোয়া ক্রিকেটাররা পারফর্ম করছেন, পেসাররা পাচ্ছেন উইকেট, পাশাপাশি পাইপলাইনে থাকা ক্রিকেটাররাও দিচ্ছেন আস্থার প্রতিদান। করোনা মহামারীর মাঝে আয়োজিত 2 ঘরোয়া আসর নিয়ে এমনটাই মত হাবিবুল বাশার সুমনের। আগামী বছর ব্যস্ত সূচিকে সামনে রেখে ক্রিকেটারদের এমন পারফরমেন্সে আসার আলো দেখছেন জাতীয় দলের এই নির্বাচক। পার্থবণিক জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীতে চলতি বছর এলোমেলো বিশ্ব ক্রিকেট। আন্তর্জাতিক অঙ্গনে বল মাঠে গড়ালেও বাংলাদেশ বছরটা পার করছে ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে। প্রেসিডেন্টস কাপের পর এবার শেষের পথে বঙ্গবন্ধু টি-20 কাপ, যেখানে জাতীয় দলের ক্রিকেটারদের সাথে পাল্লা দিয়ে পারফরমেন্স করছে ঘরোয়া ক্রিকেটাররা। সামনের বছর আন্তর্জাতিক সূচি আর টি-20 বিশ্বকাপ থাকায় বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন। এই টুর্নামেন্টে যেটা দেখলাম যে আমাদের ফিউচার প্লেয়ার যাদেরকে আমরা চিন্তা করছি, আমাদের পাইপলাইনটা বেশ স্ট্রং। অবশ্যই সামনে তো আমাদের অনেক খেলা থাকবে, ফিউচারে যারা ভালো, যাদেরকে নিয়ে যেটা বললাম যে আমাদের পরিকল্পনা আছে, দেখে ভালো লাগছে। তারা সবাই কম বেশি পারফর্ম করেছে, ব্যাটিংয়ে বোলিংয়ে। আমাদের যারা তরুণ খেলা তারা কিন্তু বেশ ভালো করেছে। স্পিনারদের পাশাপাশি মিরপুরের পিচে এবার উইকেট পাচ্ছে পেসাররা। হাবিবুল বাশার মনে করছেন টুর্নামেন্টের সার্থকতা এখানেই। আমাদের বোলিং ইউনিটটা কিন্তু বেশ স্ট্রং হয়েছে। আপনি দেখেন ফাস্ট বোলিংয়ে এখন অনেক ফাস্ট বোলিং আমরা কাজ করতে পারছি এবং সবাই পারফর্ম করছেন, সবাই উইকেট পাচ্ছেন, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ইতিবাচক একটা বিষয়। বঙ্গবন্ধু টি-20 কাপে এবার সবার নজর ছিল সাকিবের উপর। নিষেধাজ্ঞা শেষে ফিরে এখনো জ্বলে ওঠার অপেক্ষায় দেশসেরা এই অলরাউন্ডার। অন্যদিকে টুর্নামেন্টের শেষ দিকে যুক্ত হয়ে মাশরাফি উপহার দিয়েছেন তার ক্যারিয়ার সেরা বোলিং। 2 তারকার পারফরমেন্সে আস্থার জায়গাটা তাই হয়েছে আরো পোক্ত। দেখুন সাকিব একটু স্ট্রাগল করেছে ব্যাটিংয়ে, বোলিংটা মানে ভালোই করেছে। সাকিব যখন ইন্টারন্যাশনাল ম্যাচ হবে আই থিঙ্ক হিল বি অলরাইট। মাশরাফি অনেকদিন পরে নেমেছে, খুব একটা অনুশীলন করার সুযোগ পায়নি, বাট অ্যাজ ফার অ্যাজ আই নো অ্যাবাউট মাশরাফি, যে ও যখনই বোলিং করবে ওর লাইনটা সবসময় ভালো থাকবে। পার্থবণিক, নিউজ 24। আজ থেকে বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক মানের ফিটনেস সেন্টার ও জিমের কাজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে ভবন সংলগ্ন ফাঁকা জায়গায় এই জিম স্থাপিত হবে বিজয় দিবস উপলক্ষে জানিয়েছে। এদিকে বিজয় দিবস উপলক্ষে লাল সবুজ দলের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ পরিদর্শন শেষে এই ঘোষণা দেন বাফুফের সভাপতি। এদিকে বিজয় দিবসের প্রীতি ফুটবল ম্যাচে জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে গড়া সবুজ দলকে 3-0 গোলে পরাজিত করে লাল দল। মাহফুজুল ইসলামের রিপোর্ট। লাল আর সবুজ জার্সিতে বাফুফের টার্ফে সাবেক ফুটবলারদের মিলন মেলা। বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচ খেলতে এসে নস্টালজিক 90 দশকের ফুটবলাররা। লাল সবুজের বাংলার পতাকার রংটা এই ফুটবলারদের মনে, হৃদয়ে আর জাগরণে বিরাজ করে সারাক্ষণ। জাতীয় সঙ্গীত বাজে, বুকের ভিতরে অনেক একটা আনন্দ লাগে। তাদের এই আত্মত্যাগ এবং বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণে হয়তো আজকে আমি স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করার সুযোগ পেয়েছি। আশা করি খুব শীঘ্রই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বঙ্গবন্ধুর যে স্বপ্নটি ছিল সেই স্বপ্নটি পূরণ হবে। প্রীতি ম্যাচটিতে সবুজ দলের বিপক্ষে 3-0 গোলের জয় লাল দলের। ম্যাচ উপভোগ শেষে বাফুফের সভাপতি ও স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় কাজী সালাউদ্দিন গণমাধ্যমের কাছে করলেন বিজয়ের স্মৃতির মন্থন। 69-70 থেকে যখন বঙ্গবন্ধু দেশ স্বাধীনের আলাপ করতেছিল তখন আমরা বুঝে উঠিনি যে আজকে স্বাধীন দেশে 2020-এ আপনাদের সামনে দাঁড়িয়ে আমিও বাংলাদেশ ফেডারেশনের প্রেসিডেন্ট এবং আপনাদের সামনে একটা স্বাধীন দেশে কথা বলবো, এর থেকে গর্ব আর কিছু হতে পারে না। বিজয় দিবসের দিনে বাফুফের সভাপতি বহুল প্রতীক্ষিত জিমের কাজ শুরুর ঘোষণা দেন। সেই সঙ্গে কমপ্লায়েন্স, স্টেডিয়াম ও একাডেমির বিষয়েও কাজ চলমান বলে জানান তিনি। জিমনাসিয়ামটা আমরা কালকে থেকে কাজ আরম্ভ করব। আমি আশা করছি উইদিন দ্য নেক্সট 2 মান্থ একাডেমিও শুরু হয়ে যাবে। আমরা কম্পিটিশনে আলাপ শুরু করেছি
আমরা একটা কমপ্লেক্স স্টেডিয়াম পাবো, ওইটার সাথে জিম এবং হোটেল করে, এবং এটা নিয়ে কাজ করছি। আশা করছি 2021-এ এটাকে অ্যাপ্রুভাল পাবো। জিমের কাজ শুরুর পর দ্রুতই তা শেষ করার পরিকল্পনা বাফুফের। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করছে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের খবর দিয়ে। সেলুলয়েডের ফিতায় বহুবার ধরা দিয়েছে স্বাধীনতা যুদ্ধের লোহমর্ষক মর্মান্তিক ও বিজয় গাথা গল্প। 1971 সালের পর মুক্তিযুদ্ধের বহু সিনেমা বাণিজ্যিকভাবে প্রদর্শিত হয়, তবে বিনিয়োগ ফেরত না আসায় শঙ্কায় বাণিজ্যিক নির্মাতারা কমিয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণ। বিকল্পধারায় বেশ কিছু সিনেমা নির্মিত হলেও তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধ সম্পর্কে সঠিকভাবে জানাতে সেগুলো যথার্থ নয় বলে জানিয়েছেন অনেকেই। ফাতেমা কাউসার জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা মুক্তি পায় ওরা 11 জন। এই সিনেমায় 11 জনের 10 জনই ছিলেন বাস্তবের মুক্তিযোদ্ধা। এরপর সংগ্রাম, আবার তোরা মানুষ হ, 71-এ যিশু, গেরিলা, জয়যাত্রা, আগুনের পরশমণি, আমার বন্ধু রাশেদ সহ প্রায় অর্ধশতাধিক মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা মুক্তি পায়। किसी न किसी गद्दार खोकन कमांडर का पता जरूर देगा। তবে একসময় বাণিজ্যিক ধারার নির্মাতারা মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণ করলেও বর্তমানে কমেছে সেই সংখ্যা। তাদের দাবি বিনিয়োগ ফেরত না আসার শঙ্কায় বাণিজ্যিক নির্মাতারা মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করেন না। মুক্তিযুদ্ধেরই কিছু কিছু খণ্ড অংশ নিয়ে সেই ছবিগুলো হয়েছে, যার জন্য পরিপূর্ণ মুক্তিযুদ্ধটা আমরা পাইনি কখনো। হয়তো মুক্তিযুদ্ধের মধ্যে এমন এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমরা প্রকাশ করতে চাই, অনেক সময় দেখা যায় মানে সেন্সর বোর্ড হয়তো বা সেই জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করবে না। একটা টিমকে বসিয়ে দিয়ে 60-এর দশক 70 দশকের সমস্ত স্টিল ছবি নেট থেকে নামিয়ে লাইব্রেরি থেকে ফটোকপি করে পত্রিকা বের করে করেছিলাম, কিন্তু যেই পরিমাণ খরচ হয় তাতে করে ছবিটার বাজেট ঠিক রাখা যায়। তবে যেসব সিনেমা নির্মিত হয়েছে সেখানেও ব্যবহৃত হয়নি যথার্থ পোশাক কিংবা অস্ত্র। শঙ্কা রয়েছে আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা নিয়েও। অত্যাচার হয়েছে, সে নারীর অংশটুকু তাদের দেহ প্রদর্শনী করার জন্য ওই অংশটুকু তারা ব্যবহার করেছে। উদ্দেশ্য খুব ভালো ছিল না বাণিজ্যিকভাবে। অস্ত্র যদি চান অস্ত্র পাবেন না, এখন আপনি ট্যাঙ্ক চাইলে ওই ট্যাঙ্ক পাবেন না যেটা পাকিস্তান আর্মি ইউজ করেছে, যে আর্মার্ড কার ব্যবহার করেছে সেটা পাবেন না, যে এলএমজি ইউজ করেছে সেটা পাবেন না, যে 303 ছিল 303 পুলিশের কাছেও এখন নাই। তো এই সংকটগুলি তো আছে, সেগুলি বানিয়ে নেয় বিদেশে, আমাদের দেশে সেটা সম্ভব হচ্ছে না। এমন বাস্তবতায় মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চলচ্চিত্রে তুলে ধরতে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন সবাই। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। দর্শক, শেষ করবো নিউজ 24 সংবাদ, তবে তার আগে শিরোনামগুলো আরেকবার। শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ভার্চুয়াল বৈঠক আজ। উদ্বোধন করবেন উন্নয়ন প্রকল্প। 55 বছর পর চলবে চিলাহাটি হলদিবাড়ি ট্রেন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ, স্মৃতিসৌধে লাখ মানুষের ঢল। অসাম্প্রদায়িক দেশ করার আহ্বান প্রধানমন্ত্রী। সকলে এক হয়ে মুক্তিযুদ্ধে একই সাথে রক্ত ঢেলে দিয়ে এদের স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে আপোষহীন সরকার, বলছে আওয়ামী লীগ। বিজয়ের 49 বছরেও মানুষের মুক্তি মেলেনি, দাবি বিএনপির। সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে ঈর্ষণীয় অবস্থানে বাংলাদেশের অর্থনীতি। প্রতিবেশীদের থেকে এগিয়ে নানা সূচকে পাকিস্তানের চেয়ে কয়েক গুণ এগিয়ে। নোয়াখালীর হাতিয়ায় বরযাত্রীবাহী ট্রলার ডুবিতে এখনো নিখোঁজ 8। উদ্ধারে নৌ পুলিশ, কোস্টগার্ড যৌথ অভিযান। নিহতদের বাড়িতে শোকের মাতম। মডার্নার করোনা ভ্যাকসিন নিরাপদ ও 94% কার্যকর। যুক্তরাষ্ট্রের অনুমোদনের অপেক্ষায়। দেশে একদিনে কমেছে প্রাণহানি। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।